তুই তো গরিবের মেয়ে, আমার ছেলের যোগ্য না। আমার ছেলের বউ হবে এই মেয়ে। আমি গরিব বলে আমাকে ছেড়ে গেলে, টাকার জন্য বড় লোকের মেয়েকে বিয়ে করলে। মার্কেট করার টাকা দাও, আর তোমার বাবা মাকে এই ঘর থেকে বের করে দাও। কলেজের পাশের কাঁচা রাস্তায় তখন বিকেলের আলো। নাদিয়া হাঁটছিল দ্রুত, হাতে খাতা, চোখে ভয়, তবু মুখে এক ধরনের মাটি ঘ্রাণের সৌন্দর্য। গ্রামের সেরা সুন্দরী, এই কথাটা তার কানে কাঁটার মতো বিঁধে থাকত। কারণ সৌন্দর্যকে মানুষ অনেক সময় আশীর্বাদ নয়, শিকার বানায়। এই যে রানী, একটু হাসি দে। আমাকে যেতে দিন, তো ক্লাস আছে। ক্লাস পরে হবে, হাতটা নামাও। সবাই ঘুরে তাকালো। নিলয় মধ্যবিত্ত পরিবারের সুদর্শন ছেলে, পরিপাটি পোশাক, চোখে ভদ্রতার সঙ্গে প্রতিবাদের আলো। রাস্তা কারো একার নয়, ভয় দেখিয়ে কথা বলো কেন? তুই কে? মানুষ, আর মানুষ হিসেবেই বলছি থামো। লোকজন জমতে শুরু করলো, বখাটেরা গালি দিয়ে সরে গেল। গেট পর্যন্ত চল, একা হাঁটো না। আচ্ছা, আপনি কেন? আজ তুমি একা ছিলে, কাল থেকে একা থাকবে না। বন্ধু ভাবো আমাকে। আমার নাম নাদিয়া, আব্বা দিনমজুর। আমি নিলয়, আর তোমার বাবার ঘামই তো সম্মান। এরপর দিনগুলো বদলে গেল। লাইব্রেরির নীরবতায় নিলয় নিজের নোট এগিয়ে দিত, নাদিয়া টিফিনের আলু ভর্তা ভাগ করে দিত। এটা তো রাজাদের খাবার। রাজা না, মনটা বড় হলেই হয়। একদিন কলেজের অনুষ্ঠানের ভিড়ে আবার কটাক্ষ ছুড়ল কেউ। নাদিয়ার চোখ জলে ভরে উঠতই নিলয় সামনে দাঁড়ালো। কারো অসম্মান করা সাহস নয়, কাপুরুষতা। তারপর নাদিয়ার হাতে একটা কাগজ দিল। তুমি কাঁদলে আমার ভেতরটা ভেঙে যায়। নাদিয়া কাগজটা বুকের কাছে চেপে ধরল। তার ভেতর তখন প্রথমবার বিশ্বাস জন্মাল, এ ছেলে কথা রাখবে। মানুষ যদি কথা দিয়ে বদলে যায়। আমি প্রতিষ্ঠিত হব, তারপর তোমাকেই বিয়ে করব, এটা আমার কথা। নাদিয়া নিজের কবজির লাল সুতো খুলে নিলয়ের কবজিতে বেঁধে দিল। এই সুতো সাক্ষী, ভুলে যেও না। কথা মানে জীবন, নাদিয়া। সেদিনই নিলয় তাকে একটা ছোট ডায়েরি দিল। এখানে তোমার স্বপ্ন লিখে রাখবে, একদিন আমি পড়ব আর বলবো তোমার স্বপ্ন আমি সত্যি করেছি। নাদিয়া ডায়েরিটা বুকের কাছে চেপে ধরল, ঠিক যেমন কেউ শেষ আশাটাকে আঁকড়ে ধরে। বৃষ্টি নামতে নামতে নাদিয়া ছাতার ভেতর একটু কাছে আসলো। তুমি এত ভয় পাও কেন? ভয় পাই, আমার সৌন্দর্য সবাই দেখে, মনকে কেউ দেখে না। আমাকে ভেঙো না নিলয়। আমি তোমার সম্মান আগলে রাখবো। আর ঠিক সেই রাতেই নাদিয়ার ঘরে প্রথম বিয়ের প্রস্তাবের কথা উঠল। এত সুন্দরী মেয়েকে ঘরে বসিয়ে রাখবি? একটা মেয়ে কতটা ভালোবাসলে একের পর এক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে। আর কতটা বিশ্বাস করলে মার খেয়েও শুধু একটা নাম আঁকড়ে ধরে বাঁচতে পারে। ভোর থেকে নাদিয়ার উঠোনে ফিসফিস। মেয়েটা কেমন সুন্দর, এমন মেয়েকে শহরে দিলে ঘর উঠে যাবে। পাড়া প্রতিবেশীর কথায় নাদিয়ার মা সারাদিন মুখ লুকোতে চাইত, আর বাবা দিনমজুর মানুষের চোখে স্বপ্ন ও রোজগারের মতো। তাই এক ভালো ঘরের লোক দরজায় পা রাখতই তিনি উত্তেজিত। বাবা, মেয়ে, হ্যাঁ বলিস, ঘরের মান বাড়বে। আমি বিয়ে করব না। আব্বা। কেন? কার প্রেমে পড়েছিস? নাদিয়া চুপ। তার চুপ লাল সুতোর মতো শক্ত, ডায়েরির পাতার মতো নরম। প্রস্তাবের পর প্রস্তাব এলো। কেউ জমি দেখাল, কেউ দোকানের কথা বলল, কেউ শহরের চাকরির কথা। নাদিয়া একটার পর একটা ফিরিয়ে দিল। ফলটা ভয়ঙ্কর হলো। লোকে বলছে তোর কোথাও প্রেম আছে। আমি কি বলবো? আম্মা, আমি খারাপ না, আমি শুধু কথা রেখেছি। কথাকার বল। সেই রাতে দাগ পড়ে গেল তার হাতে, কিন্তু ভয়ঙ্কর দাগ পড়ল তার ভেতরে। তবু সে ডায়েরিতে লিখল,
আজও না বললাম, কারণ নিলয় বলেছিল সে আসবে। পরদিন কলেজে নিলয় দাগ দেখে থমকে গেল। এটা কি? আমি বিয়ে প্রস্তাব ফিরিয়েছি, মার খেয়েছি। তুমি যদি কথা না রাখো আমি বাঁচবো না। আমি রাখবো, তুমি শুধু সত্যটা তোমার বাবাকে বলো, আমি নিজে কথা বলবো। সেদিন কলেজ থেকে ফেরার পথে আবার বখাটেরা সামনে দাঁড়ালো। আজ তো বড্ড জোশ। একজন হাত বাড়াতই নাদিয়া পিছিয়ে গেল। নিলয় এবার আর অপেক্ষা করল না, সে নাদিয়াকে নিজের পেছনে টেনে নিল। আর একবার হাত বাড়ালে পুলিশে দেব। ভিড় জমলো, তারা সরে গেল। তুমি না থাকলেই। আমি আছি নাদিয়া, কিন্তু আমাকে তোমার ঘরেও জায়গা করতে হবে। সেই ঘটনার পর ওরা কলেজের পেছনের পুকুর পাড়ে বসেছিল। বাতাসে কাদা গাছের গন্ধ, দূরে আজানের সুর। তোমার উপর কেউ জোর করবে না আমি থাকলে না। তুমি কি সত্যই আমাকে তোমার স্ত্রী হিসেবে ভাবো? আমি তোমাকে আমার ভবিষ্যৎ ভাবি। সেই কথার আবেশে নাদিয়া নিজের সব বিশ্বাস খুলে দিল। কথার উপর ভর করে, প্রেমের উপর ভর করে। পরে একা হলে সে সিঁদুর নয়, লাল সুতোটাকেই বিয়ের মতো অনুভব করত। শেষমেশ এক সন্ধ্যায় আমি নিলয়কে ভালোবাসি, সে আমাকে বিয়ে করবে, চাকরি পেলই। সে যদি কথা রাখে আমি মেনে নেব, কিন্তু যদি ভাঙে। ভাঙবে না আব্বা। চাচা, আপনার মেয়েটা ভালো, আমার ছেলেটা চাকরি পেলেই বিয়ে হবে, কথা রইল। কথা যেন কথা থাকে। তারপর থেকে নিলয়ের বাবা মাঝে মাঝেই আসতেন। একদিন ফোনে তিনি ঠান্ডা গলায় বললেন, ও, মেয়েটা খুব সুন্দর, তাই না? সুন্দরী মেয়েরা সমস্যাই আনে। নিলয় চুপ করে গেল। সেই চুপের ভেতরেই প্রথমবার একটা অশুভ ছায়া নড়ে উঠল। ভালোবাসা তখনও বেঁচে ছিল, কিন্তু নিলয়ের ভেতরে নিঃশব্দে জন্ম নিচ্ছিল আরেকটা জিনিস, দুর্বলতা। সময় থেমে থাকে না। কলেজ শেষ হলো আর ভালোবাসা একদিকে বেঁচে থাকলো, অন্যদিকে দৌড় শুরু করলো। নিলয় ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিত। কখনো বাস ভাড়ার টাকা কমে যেত, কখনো বাবার মুখে দুশ্চিন্তার রেখা। তবু নাদিয়া ফোনে একটাই প্রশ্ন করত, খেয়েছো? হ্যাঁ। সত্যিটা বলতে পারত না, কারণ সত্যি বললেই নাদিয়ার চোখে আশা আরো বড় হয়ে যাবে, আর সেই আশার ভার সে তখনই টের পাচ্ছিল। একদিন নিলয়ের হাতে চাকরির চিঠি এলো, একটা প্রাইভেট কোম্পানি, বেতন ভালো। বন্ধুদের সামনে সে উল্লাস করল, কিন্তু নাদিয়ার নামটা মুখে উঠতেই আনন্দটা যেন কেমন ঠান্ডা হয়ে গেল। কি খবর? কিছু না। মিথ্যেটা এত সহজে বেরিয়ে এলো যে সে নিজেই অবাক হলো। কবজির লাল সুতোর কথা মনে পড়ল, সে দ্রুত হাতটা পকেটে লুকোলো। এই সময়ও নিলয়ের বাবা মাঝে মাঝে নাদিয়ার বাড়ি যেতে, পুরনো আশ্বাসের মতো। ছেলেটা কবে চাকরি পেল? চেষ্টা করতে হবে। নাদিয়া চুপ করে দাঁড়িয়ে থাকত, তার চোখে বিশ্বাস আর ভয় একসাথে কাঁপত। রাতে সে ডায়েরিতে লিখত, আজও উনি এলেন, মানে নিলয় আসবে। প্রথম বেতন হাতে পেয়ে নিলয় একটা শাড়ি কিনেছিল। ভাবল নাদিয়াকে দেবে। তারপর শিকলার মেসেজ এলো, শিকলা বোন, আজ পার্লার, তারপর কফি। নিলয় শাড়িটা ব্যাগে রেখেই অন্য দোকানে ঢুকে পারফিউম নিল। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে তার মনে হলো সে যেন নিজেরই কবজি থেকে লাল সুতোর শেষ গিঁটটা খুলে ফেলছে। চাকরির সঙ্গে সঙ্গে পরিবারের সুর বদলে গেল। এখন তো ছেলের জন্য ভালো মেয়ে দেখা দরকার। দিনমজুরের ঘর ছেলের ভবিষ্যৎ নষ্ট করবে। নিলয় প্রতিবাদ করতে গিয়ে দেখল তার ভেতরের সাহসটা ক্লান্ত। সে বাবার দিকে তাকালো। তুই সিদ্ধান্ত নে, কিন্তু কারো চোখের জল ইয়েন তোর ঘাড়ে না থাকে। ঠিক তখনই অফিসের এক সহকর্মী পরিচয় করিয়ে দিল শিকলার সঙ্গে। শিকলা শহুরের সাজে ঝকঝকে, কথায় আত্মবিশ্বাস। আমি এমন স্বামী চাই যে আমাকে কমতে দেবে না, দিনে দিনে আরো উপরে তুলবে। উপরে তুলে মানে? লাইফস্টাইল, মানুষকে দেখানো, সবই। নিলয়ের ভেতর একটা ভয় জন্মাল। নাদিয়াকে নিয়ে সে কি এমন দেখানো জীবন দিতে পারবে? সে নিজের দুর্বলতার সঙ্গে লড়ল,
কিন্তু প্রতিদিন অফিসের ক্লান্তি আর ঘরের চাপ তাকে ভাঙতে লাগলো। আজ দেখা করবে? আজ পারবো না। কাজ বেশি? হ্যাঁ। তুমি দূরে সরে যাচ্ছ কেন? তুমি বুঝো না? শিখলা মেয়েটা ভদ্র, ঘর ভালো, মান সম্মান আছে, কিন্তু আমার কথা দিয়ে কি সংসার চলে? আমি কি অপেক্ষার দাম দিতে পারবো? এক বৃহস্পতিবার খুব ছোট করে, খুব গোপনে নিলয়ের বিয়ে হয়ে গেল। নিলয় নিজেকে, এটা শুধু এখন, পরে নাদিয়াকে বুঝিয়ে দেব। সে বুঝল না, পরে শব্দটা কখনো কখনো মানুষ হত্যা করে, নীরবে। 3 দিন পর নাদিয়ার বান্ধবীর হাতে একটা মোবাইল স্ক্রিন, মেহেদি রঙা হাতে মালা, পাশে নিলয়ের মুখ। বান্ধবী: নাদিয়া, এটা কি সত্যি? না। নিলয় কথা ভাঙতে পারে না, কিন্তু স্ক্রিনের ছবিটা যেন তার লাল সুতোর গিট কেটে দিল। প্রতারণা মানুষকে একবারে ভাঙে না, প্রথমে সত্যিটা দেখায়, তারপর বেঁচে থাকতে বাধ্য করে। ছবিটা দেখেই নাদিয়া ছুটেছিল নিলয়ের বাড়ির দিকে। গেটে ফুলের মালা ঝুলছে, ভেতরে গান বাজছে, সবকিছু যেন তার বুকের ভেতর কারো হাতুড়ি। নাদিয়া, নিলয়, তুমি আমাকে বলনি কেন? এখানে কথা বলো না। কোথায় বলবো? আমার জীবন তো এখানে থেমে গেল। নাদিয়া ডায়েরিটা বের করে দেখালো। এই দেখো, তুমি নিজেই দিয়েছিলে। তুমি বলেছিলে বিয়ে করবে। নাদিয়া, পরিস্থিতি বুঝো। আমি বাবাকে হতাশ করেছি, প্রস্তাব ফিরিয়েছি, মার খেয়েছি, সব তোমার কথার জন্য। আমি তো বলিনি তুমি সব ফিরিয়ে দাও। তুমি? ঠিক তখনই নিলয়ের মা দরজায় এসে দাঁড়ালেন। কে এই মেয়ে? আমি নাদিয়া, নিলয়ের। ছি, গরিব ছোট লোকের মেয়েরা এসব নাটক করতে আসে? যাও এখান থেকে। আন্টি, আমি নাটক করছি না, আমি শুধু কথা চাই। কথা দিয়ে কি বংশ চলে? বের হও। নিলয় চুপ করে দাঁড়িয়ে রইল। নাদিয়া তার দিকে তাকিয়ে কাঁদল। আমাকে অন্তত মানুষ ভেবে বিদায় দাও নিলয়। নিজেকে সামলাও, আমার সংসার আছে। তারপর সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। দরজার শব্দের সঙ্গে সঙ্গে নাদিয়ার বুকের মধ্যে যেন কিছু ভেঙে গেল, শব্দহীন কিন্তু চিরস্থায়ী। পরদিন নাদিয়ার বাবা নিলয়ের বাবাকে ধরতে গেল। আপনি তো কথা দিয়েছিলেন। কোন কথা? গরিবদের কথা কি কাগজে লেখা থাকে? নিলয়ের বাবা বারান্দায় দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ নামালেন, কিছু বলতে গিয়েও বললেন না। মেয়ের চোখের জল বুঝি দামের চেয়ে সস্তা? সেদিন রাতে নাদিয়া বটগাছের দিকে তাকিয়ে লাল সুতোটাকে গিট দিয়ে বেঁধে রাখল, যেন গাছটাই সাক্ষী। আমি অপেক্ষা করব, কিন্তু অপেক্ষা আর সময় দুটোই তাকে খেয়ে ফেলল। সেদিন থেকে নিলয় মাঝে মাঝে ফোন করত, কখনো অপরাধ বোধে, কখনো ভয় থেকে, কিন্তু কথায় ছিল কাঁটা। আমি রাতে ঘুমাতে পারি না, এত নাটক করো কেন? আমি তোমাকে একা করে দিলে। আমারও সমস্যা আছে, আর ফোন দিও না। ঘরের ভেতর নাদিয়া খাওয়া বন্ধ করল। মা, খা। আম্মা, কথা ভাঙার ব্যথা খেয়ে ফেলা যায়? বাবা, আমি তোর কাছে ক্ষমা চাই, আমি বুঝতে পারিনি। আব্বা, নিলয় আসবে, আজ না কাল। দিন যেতে যেতে তার কথাগুলো এলোমেলো হতে লাগল। কখনো সে বটগাছের ছায়ায় দাঁড়িয়ে ছাতা খুঁজত, কখনো লাল সুতো খুঁজে কাঁদত। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো, পাগল হয়ে গেছে। মা, ও পাগল না, ও ভাঙা। সেই ভরে নাদিয়া ঘর ছেড়ে বেরিয়ে গেল। মা দৌড়ে গিয়ে শুধু দূর থেকে দেখল, মেয়ের পায়ের নিচে ধুলো উঠছে, আর সে ফিসফিস করছে। নিলয় কথা দিয়েছিল। তার হাতের মুঠোয় তখনও ডায়েরির একটা ছেঁড়া পাতা, আর পাতার ওপর লেখা একটাই বাক্য, কথা মানে
জীবন। ওই দিন থেকে নাদিয়া আর ঘরের মেয়ে রইল না। সে হয়ে গেল এক ভাঙা প্রতিশ্রুতির জীবন্ত ছায়া। যে মানুষ অন্যের জীবন ভাঙে তার নিজের জীবনও একদিন ভাঙতেই হয়, শুধু সময়টা একটু দেরি করে আসে। শিকলার সঙ্গে বিয়ের প্রথম মাসগুলো ছিল চকচকে মোড়কের মতো, দেখতে সুন্দর, ভেতরে শব্দ। আমাকে কেমন লাগছে? ভালো। শুধু ভালো? আমি সেরা চাই। প্রথম বেতন হাতে আসতোই শিকলা ঘোষণার মতো বলল, আজ পার্লার, তারপর শপিং। মাসের শেষ আছে, একটু হিসাব করে। আমি কি দিনমজুরের কন্যা যে হিসাব করে চলবো? তুমি উপার্জন করো, আমি বাঁচবো। কথাটা বলেই সে নিজের সাজে মুগ্ধ হয়ে হাসত, কিন্তু নিলয়ের বুকের ভেতর কেউ যেন নাদিয়ার নামটা খোঁচা দিত। দিন গড়ালো, খরচও গড়াল। শিকলার মোবাইল বদলালো, গয়না বাড়ল, আড্ডা জমকালো হলো। নিলয় বেতনের খাতা খুললেই দেখত সুদ, কিস্তি, ধার। শিকলা, একটু কমাও, আমার বাবা মা কষ্টে আছে। তোমার বাবা মা তো তোমার দায়িত্ব, আমার জীবন আমি চাই। নিলয়ের মা রান্নাঘরে লুকিয়ে কাঁদতেন, বাবা চুপচাপ উঠোনে বসে থাকতেন। একদিন বাবা অসুস্থ হলেন। হাসপাতালে নিতে হবে। হাসপাতাল মানে খরচ, বাড়িতেই থাকুক। এটা আমার বাবা। আর আমি তোমার স্ত্রী, আমার কথা না শুনলে এই ঘরে থাকবো না। ঝগড়ার শব্দ বাড়তে বাড়তে এক রাতে শিকলা বলল, আমি আলাদা থাকবো। এই ঘরে তোমার বাবা মা থাকলে আমি থাকবো না। তারা যাবে কোথায়? যেখানে ইচ্ছে, আমি বোঝা চাই না। মা, আমরা তো তোমার মঙ্গল চাই। মঙ্গল? আমার মঙ্গল হলো শান্তি। বেরোন। সেই রাতে নিলয়ের বাবা মা ছোট ব্যাগ হাতে বেরিয়ে গেলেন। নিলয় দরজার চৌকাঠে দাঁড়িয়েছিল, পা নড়েনি। যেমন একদিন সে নাদিয়ার সামনে দাঁড়িয়েছিল, কিছু করেনি। পরদিন ভোরে নিলয়ের বাবা বললেন, বাবা, আমি রিকশা চালাব, বৃদ্ধ হলেও পেট আছে। আমার জন্যে? তুই কার জন্যে কেঁদেছিলি নিলয়? তুই যার চোখের জল ফেলেছিস, আজ তার হিসাব তোর ঘাড়ে উঠছে। একদিন শিকলা নতুন একটা ফ্রিজ আর টিভি আনল। এগুলো কবে কিনলে? কিস্তিতে। সাইন তো তুমি করেছ। আমি তো বলেছিলাম আগে ঋণ শোধ। বড় লোকের মতো বাঁচতে হলে কিস্তি লাগে, নৈতিকতা নয়। ঋণের ফোন আসতে লাগল। নিলয় অফিস থেকে ফিরেই কল ধরত। স্যার, এই মাসে একটু সময় দেন। সময় দিলে কি সৌন্দর্য টিকে থাকে? দ্রুত দাও। তোমার বিলাসিতার জন্যে আমি মরব। মরলে মরো, আমি থামব না। সেই অপমানের ভেতরেই নীলজ এক সন্ধ্যায় রাস্তার মোড়ে বাবাকে রিকশা ঠেলতে দেখল। বাবা, আমাকে মাফ করো। মাফ? মাফ চেয়ে কি ভাঙা জীবন জোড়া লাগে? রাতে নিলয় শূন্য ঘরে শুয়ে থাকত। ঘুম ভাঙত বৃষ্টির শব্দে। স্বপ্নে সে দেখত বটগাছের নিচে নাদিয়া দাঁড়িয়ে, কবজির লাল সুতোটা ছিঁড়ে যাচ্ছে। সে ছুটে যেতে চাইত, কিন্তু পা ভারী হয়ে থাকত। ঘুম ভেঙে গেলে শিকলার কণ্ঠ শোনা যেত, কাল আবার শপিং, টাকা রেখেছ তো? ঋণের চাপ বাড়তে বাড়তে নিলয় অফিসেও অস্থির হয়ে উঠল। এক সহকর্মী একদিন ফিসফিস করে বলল, ভাই, হিসাব রাখো, কোম্পানি স্টোরে গরমিল ধরছে। নিলয় বুক টিপে ধরল। তার মনে হল যে গরমিল সে শুরু করেছিল কথায়, সেটা এখন টাকার গরমিলে এসে দাঁড়াবে। 10 বছর শুধু একটা সময় নয়, কখনো কখনো 10 বছরই একজন মানুষকে তার নিজের বিচারকের সামনে দাঁড় করিয়ে দেয়। নিলয়ের ঘরে কোনো শিশুর কোলাহল ছিল না, ছিল কেবল ঝগড়া, কিস্তি আর শিকলার অভিযোগ। শিকলা, তোমার ঘরটা বাচ্চাহীন, শান্তিশূন্য, সব দোষ তোমার দুর্বলতার। নিলয় চুপ ছিল, কারণ তার দুর্বলতার শুরুটা ছিল কথায়, আর শেষটা এখন ভয়াবহ বাস্তবে। ঋণের ভারে নিলয় অফিসে আরও বেশি অস্থির। একদিন সকালে হিসাব বিভাগের লোক তাকে ডেকে বলল, হিসাব বিভাগের লোক, স্টোরের টাকায় ঘাটতি, ট্রান্সফার দেখাচ্ছে তোমার আইডি থেকে। নিলয়, আমি করিনি। ম্যানেজার, অভিযোগ এসেছে, তদন্ত চলবে, আজ থেকে তুমি সাসপেন্ড। সাসপেনশনের রাতে শিকলা ঘরে হাঁটাহাঁটি করে বলল, শিকলা, আমি আগে বলেছিলাম তুমি পারবে না, এখন কি হবে? নিলয়, কদিন সময় দাও, সব ঠিক হবে।
শিকলা, সময় দিয়ে আমি 10 বছর নষ্ট করেছি। কয়েকদিন পর চিঠি এলো, চুরির দায়ে চাকরি বাতিল। নিলয়, আমি ফাঁদে পড়েছি। শিকলা, চুরি করো বা ফাঁদে পড়ো, আমার কি, আমি তোমার ব্যর্থতার বোঝা নেব না। সে দরজা খুলে দিল। বের হও, আর তোমার বাবা মাকেও আর এখানে দেখতে চাই না। নিলয়, তারা তো আগেই বের হয়ে গেছে। শিকলা, তবু তুমি এই ঘর ছাড়ো, এখন আমি আমার জীবন শুরু করব। শিন 5। নিলয় বেরিয়ে এলো, হাতে কিছু নয়, পকেটে কিছু নয়। মোবাইলের স্ক্রিনে বাবার নম্বর ঝলমল করল। নিলয়, বাবা, আমি সব হারালাম। বাবা, হারানো বুঝতে পারছিস? ভালো, কিন্তু এখনও দেরি আছে মানুষ হয়ে ওঠার। সেই রাতে নিলয় বাবার খুপড়ি ঘরে গিয়ে দাঁড়াল। বাবা ছোট একটা ভাড়া ঘরে থাকেন, দেয়ালে স্যাঁতস্যাঁতে, মেঝেতে পাতলা মাদুর। বাবা, এখানে তোর জায়গা আছে, কিন্তু আমার পেটে যেমন কষ্ট, তোর বুকেও তেমন কষ্ট হবে। নিলয়, বাবা, আমি নাদিয়াকে নষ্ট করেছি, তাই কি আজ? বাবা, পাপের ফল শুধু দুনিয়াতে না, মনে গেথে থাকে। মনে রাখিস, তুই যদি সেদিন দাঁড়াতিস, আজ তোর দাঁড়ানোর জায়গা থাকত। পরদিন নিলয় পুরনো এক বন্ধুর কাছে গেল। বন্ধু, ভাই, তোমার নামে কেস, আমি ঝামেলা নিতে পারব না। নিলয় হাসতে চাইল, কিন্তু হাসি বেরোল না। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরের ফুটপাথে ফিরল, আর ভাবল, একটা কথা ভাঙা মানুষকে কেউ আশ্রয় দেয় না। দিনের পর দিন নিলয় চাকরি খুঁজল। ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন। বোর্ড, পূর্বের কোম্পানি ছাড়লেন কেন? নিলয়, ব্যক্তিগত। মুখের হাসি ভেতরে ভেতরে শুকিয়ে যেত। কারোর চোখে চুরির দায় শব্দটা পড়লেই দরজা বন্ধ হয়ে যেত। শিন 9। শেষমেশ এক সন্ধ্যায় নিলয় শহরের মোড়ে বসে পড়ল। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছে, লজ্জায় মাথা নিচু। সে অনিচ্ছায় হাত বাড়াল, মানুষের দিকে নয়, ভাগ্যের দিকে। কেউ 2 টাকা দিল, কেউ মুখ ফিরিয়ে গেল। তার মনে হল এই হাতটা একদিন নাদিয়ার হাত ধরে বলেছিল, আমি আছি। আজ এই হাতই কাঁপছে, কারণ কেউ নেই। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা মেয়েকে দেখল, ছেঁড়া শাড়ি, চুল এলোমেলো, চোখে অদ্ভুত স্থিরতা। লোকেরা তাকে পাগলি বলে ঠাট্টা করছিল। মেয়েটি ধুলো মুঠো করে তুলে আকাশে ছুটছে, আবার কাঁদছে। নিলয়ের বুক থেমে গেল। সে তাকিয়ে রইল, চেনা সৌন্দর্যের ক্ষতচিহ্ন, তবু যেন এখনও আলো ঝরে পড়ে। মেয়েটি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল, নিলয়, কথা দিয়েছিল। নিলয়ের গলা দিয়ে শব্দ বেরোল না, শুধু চোখ ভিজে উঠল, কারণ সে বুঝে গেল এই শহরের সবচেয়ে বড় শাস্তিটা এখন তার সামনে দাঁড়িয়ে আছে। যাকে সে একদিন ভেঙে দিয়েছিল, আজ সেই ভাঙা মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় আয়না হয়ে দাঁড়াল। অনেক শাস্তি আছে, কিন্তু নিজের ধ্বংস নিজের চোখে দেখার শাস্তির চেয়ে বড় কিছু নেই। নিলয়ের পা যেন জমে গেল। রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখেই সে বুঝল, কিছু মুখ সময়ের ভাঙনে বদলায়, তবু চিনিয়ে দেয়। নাদিয়া। নাদিয়া? মেয়েটি ঘুরে তাকাল, তারপর হেসে উঠল, হাসির মধ্যে কান্না। নিলয়, তুমি এলে? বটগাছটা কোথায়? বৃষ্টি নামবে, ছাতা আছে তো? ছাতা আছে, কিন্তু কথা নেই। নাদিয়া। নাদিয়া হঠাৎ তার কবজির দিকে তাকাল। সুতো? তুমি খুলে ফেলেছ? আমি ভুল করেছি। ভুল করলে বিয়ে হয় না? আম্মা বলেছিল, কথা ভাঙলে সব ভেঙে যায়। পথচারীরা তাকিয়ে হাসছিল। এ পাগলিটা আজ কার সঙ্গে প্রেম করছে? আরেকজন, এ আপা, একটুখানি হাসেন। নিলয়ের ভেতরটা হঠাৎ জেগে উঠল, যে নিলয় একদিন দাঁড়িয়েছিল অন্যায়ের সামনে। দূরে যাও। কে তুই? কেউ না, শুধু মানুষ। আরেকবার বিরক্ত করলে পুলিশে দিচ্ছে। ছেলেরা গালাগাল করতে করতে সরে হাল। নাদিয়া নিলয়ের পেছনে লুকালো, একটা শিশুর মতো। তুমি বাঁচাও। আমি তখন বাঁচাইনি নাদিয়া, আজ দেরি হয়ে গেছে। সে নাদিয়াকে চায়ের দোকানের পাশে বসালো, পানি এনে দিল। নিলয় খায় না, তাকে খাওয়াও। আমি খাই না, কারণ আমার গলায় তোমার কান্না আটকে আছে। কয়েক মিনিটের জন্য নাদিয়া শান্ত হল। সে খুব স্পষ্ট গলায় জিজ্ঞেস করল, আমাদের বিয়ে কবে হলো? হয়নি নাদিয়া, আমি তোমাকে একা করে দিয়েছি। তাহলে আমি কার জন্য মার খেয়েছিলাম? নিলয় জবাব দিতে পারল না। আমার জন্য। সিন 6। নাদিয়া হঠাৎ উঠে দাঁড়াল। না না, তুমি মিথ্যে বলছ। নিলয় মিথ্যে বলতে পারে না। সে রাস্তায় নেমে ছুটতে লাগল, যেন কোনো অদৃশ্য বটগাছ তাকে ডাকছে। নিলয় দৌড়ে যেতে চেয়েও থেমে গেল। তার ভেতর ভয়,
যদি সবাই চিনে ফেলে, যদি নাদিয়ার বাবা হঠাৎ এসে তাকে চিনে ফেলে, আর সবচেয়ে বেশি যদি নাদিয়া তাকে চিনে ফেলে সত্যি সত্যি। সে দূর থেকে অনুসরণ করল। নাদিয়া একটা পুরনো বাসস্ট্যান্ডের শেডের নিচে গিয়ে বসে পড়ল। বৃষ্টি নামল টুপটাপ। লাল সুতো, ডায়েরি, বিয়ে। শেডের পাশে কয়েকজন স্বেচ্ছাসেবী এসে বলল, আপা ভিজছেন, চলুন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। আমি বিয়ে করতে যাব, নিলয় আসবে। তারা মায়াভরা চোখে তাকিয়ে সরে গেল। নিলয় এগিয়ে যেতে চাইল, কিন্তু পা উঠল না। হঠাৎ নাদিয়ার হাত থেকে একটা ছেঁড়া কাগজ উড়ে এসে নিলয়ের পায়ের কাছে পড়ল। নিলয় তুলে দেখল ডায়েরির পুরনো পাতা, ভেজে কালিতে লেখা, কথা মানে জীবন। নিলয় কাগজটা বুকের কাছে চেপে ধরল। বৃষ্টির শব্দের মধ্যে নাদিয়া হঠাৎ খুব ক্ষীণ গলায় বলল, নিলয়, দেরি করো না। নিলয়ের বুকটা চিরে গেল। সে বুঝল এবার দেরি মানে আরেকটা চিরন্তন হারানো। বৃষ্টির রাতটা আও ঘন হলো। বাসস্ট্যান্ডের শেডের টিনে শব্দ পড়ছে, টুপটাপ টুপটাপ। নিলয় ছায়ার আড়ালে দাঁড়িয়ে ডায়েরির ছেঁড়া পাতাটা চেপে ধরে আছে। ভিজে কাগজে লেখা 3টি শব্দ বারবার তার চোখে জ্বলে ওঠে, কথা মানে জীবন। আমি কথাটা ভেঙেছি, তাই আজ আমি মানুষ হিসেবেও ভাঙা। নাদিয়া শেডের বেঞ্চে গুটিসুটি হয়ে বসেছিল। ঠোঁট কাঁপছিল, শরীর কাঁপছিল। শীত নাকি স্মৃতির জ্বর, কেউ জানে না। নিলয়, তুমি কি লুকিয়ে আছো? নিলয়ের বুকটা ছিঁড়ে গেল। সে এক পা সামনে বাড়ালো, তারপর থেমে গেল। ভয় নয় শুধু, লজ্জা, অপরাধ, দুর্বলতা সব মিলিয়ে একটা অদৃশ্য দেয়াল। কিছুক্ষণ পর সেই স্বেচ্ছাসেবীরা আবার এলো। আপা, এটা গায়ে দিন। এটা শাড়ি না, বিয়ের শাড়ি লাল হয়। চলুন ভেতরে যান, আপনার ঠান্ডা লাগছে। না, নিলয় কথা দিয়েছে, সে এসে আমাকে নিয়ে যাবে। ভয়েস ওভার। দূর থেকে নিলয় শব্দগুলো শুনে কেঁপে উঠল। তার মনে পড়ল বটগাছের নিচে নাদিয়ার কথাটা, আমাকে ভেঙো না। আর সে ভেবেছিল পরে বুঝিয়ে দেব। পরে আজও আসেনি। হঠাৎ নাদিয়া উঠে দাঁড়ালো। নাদিয়া ধীরে বসে পড়ল। শ্বাসটা কেমন অস্পষ্ট। তার চোখ দুটো দূরে কোথাও, যেন কেউ তাকে ডাকছে। হয়তো শেডের বাইরে রাস্তায় একটা ছাতার ছায়া দেখেছিল, হয়তো কল্পনা। সে 1 পা 2 পা এগিয়ে যেতই পা হড়কে গেল। নিলয়, আমি অপেক্ষা করেছি। আর তারপর একটা শান্ত দীর্ঘ নিঃশ্বাসের মতো তার চোখ বন্ধ হয়ে গেল। কোনো চিৎকার নয়, কোনো রক্ত নয়, শুধু থেমে যাওয়া, যেন ক্লান্ত হৃদয় বিশ্রাম নিল। নিলয় দূরে দাঁড়িয়ে কেবল দেখল কাঁথার নিচে এক নিস্তব্ধ মুখ আর বৃষ্টির ফোঁটা। সে একবারও এগিয়ে গেল না। বিকেলে কবরস্থানের পথে নাদিয়ার কফিন গেল। নিলয় দূর থেকে মিছিল দেখল। কেউ তার নাম জানে না, কেউ তার দোষ জানে না। বৃষ্টি আবার নামল। নিলয় মাথা নিচু করে হাঁটল, একজন মানুষ হিসেবে নয়, এক ভাঙা প্রতিশ্রুতি হিসেবে। আর তার বুকের ভেতরে সারা জীবন শুধু একটাই বাক্য কাঁদবে, কথা মানে জীবন, আমি জীবনটাই ভেঙেছিলাম। বছর পেরোয়। নিলয় কাজ করে, বেঁচে থাকে, কিন্তু বাঁচতে পারে না। প্রতিটি বর্ষায় সে সেই বটগাছের কাছে দাঁড়ায়, ছাতা খুলে কাঁদে, আর শোনে দূরের কোথাও নাদিয়ার ফিসফিস, দেরি করো না।